যেহেতু আপনি ঢাকা ৭ আসনে এর আগেও নির্বাচন করেছেন এবং এটা হচ্ছে আপনার স্থায়ী ভূমি, এটা হচ্ছে আপনার পিতৃভূমি এবং এইখানকার মানুষগুলো হচ্ছে আপনার। এখানকার মানুষগুলো নিয়ে আপনি সবসময় চিন্তা ভাবনা করছেন কিভাবে এগোবেন, কিভাবে আরও বেশি তাদেরকে সহযোগিতা করবেন, কিভাবে আরও বেশি আপনার যে সরকারের ক্ষমতা গ্রহণের পরেও আরও কিভাবে তাদেরকে ইনভলভ করবে, আরও বেশি কাজ করবেন। অর্থাৎ জনগণের অনেক প্রত্যাশা কিন্তু আপনার কাছে। তো আমরা দেখেছি যারা ফ্লাইং বার্ড হিসেবে প্রার্থী হয় বা অনেক প্রার্থী হয়, জনগণের কিন্তু প্রত্যাশাটা পূরণ হয় না। তো আপনি নির্বাচনী প্রক্রিয়ার সাথে আছেন, তো এই যে জনগণের যে চাওয়া পাওয়া, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এখানে, আপনার প্রতি যে প্রত্যাশা, তাদের প্রত্যাশা পূরণে, এলাকার সকল মানুষের প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে? ধন্যবাদ আপনাকে। প্রথমত হলো কি, আজকে অনেক ইয়াং জেনারেশনের আসছে যারা নতুন ভোটার। তো আমি তো নির্বাচন করেছি, প্রথম নির্বাচন করি আমি এখান থেকে 96-এ। তারপর আমি 2001-এ নির্বাচন করেছি। এরপর আমি 2টি মেয়র নির্বাচন করেছি এবং লাস্ট 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচন আমি করেছি। প্রথমত আমি আমার পরিচয়টা আজকের জেনারেশন বা অনেকেই হয়তো আমাকে চেনেন, অনেকে হয়তো আমাকে চেনেন না, তাদের কাছে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। আমি জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের একজন নেতা, সেই হিসেবে আমি একজন জাতীয় নেতা এবং আমি একজন ভ্রমণবিদ। পৃথিবীর 193টি দেশ বাংলাদেশি পাসপোর্টে আমি ভ্রমণ করেছি, যা পৃথিবীতে আমি একমাত্র ব্যক্তি। এবং আমি একজন লেখক। আমি আমার কৈশোরেই 11টি বই আমি লিখেছি। আমি আমার কৈশোর জীবনে আমি ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগের আমি একজন খেলোয়াড় ছিলাম এবং আমি আমার কৈশোর জীবন থেকে, যেহেতু আমার যে বাস সেটা হচ্ছে আমলিগুলায়, আমলিগুলার পাশেই শহীদনগর, ইসলামবাগ এবং কামরাঙ্গী, যেগুলো নিম্নাঞ্চল ছিল, এখানে কোনো রাস্তাঘাট ছিল না। তো 84-র বন্যায় যখন আমি মাত্র রাজনীতিতে আসি, সেই সময় ওই বন্যায় দুর্গত মানুষের জন্য আমি খাবার নিয়ে গেছি, ওষুধ নিয়ে গিয়েছি। সেগুলো সেই সময় যেহেতু ইউটিউব ছিল না, ইলেকট্রনিক মাধ্যম ছিল না, কিন্তু অনেক ছবি আমার ওগুলো এখনও আছে। আমি প্রথম মানুষ যে ওই সময় কিল্লার মোড় থেকে কামরাঙ্গীর চরে একটি বাঁশের সাঁকো আমি করে দিই। এবং কামরাঙ্গীর চর তখন কোনো রাস্তাঘাট ছিল না, হাল ক্ষেত ছিল। তো পরবর্তী পর্যায়ে আমি যখন বিএনপি ক্ষমতায় আসে, আমি যেহেতু ওই সময় বিএনপি করতাম, তো আমি 91-এর নির্বাচনে আমি বেগম জিয়াকেও নিয়ে সেই কামরাঙ্গীর চরে আমি রিক্সা শূন্য করে বেগম জিয়াকে বসিয়ে, অনেক নেতাকর্মী ছিল তাদের নিয়ে আমি কামরাঙ্গীর চরে, এবং কামরাঙ্গীর চরে ওই সময় বেগম জিয়া ওয়াদা করেছিলেন একটি ব্রিজ নির্মাণের। পরবর্তী পর্যায়ে সেটা হাক্কুল ইবাদত ব্রিজ নামে শওকত সাহেব করেন, সেটা আমারই অবদান। এবং কামরাঙ্গীর চরে যে ইউএনডিপি, যে 350 কোটি টাকার প্রজেক্ট, যেটা দিয়ে কামরাঙ্গীর চরের রাস্তাঘাট হয়েছে, শহীদনগরের রাস্তাঘাট হয়েছে এবং ড্যামরার নিম্নাঞ্চলের রাস্তাঘাট হয়েছে, সেটাও কিন্তু সিংহভাগই আমার অবদান। যারা আগে আমার সাথে রাজনীতি করেছেন বা ওই সময়ে আমরা লালবাগবাসী নামে একটি অর্গানাইজেশন আমি করেছিলাম এলাকার উন্নয়নের জন্য, এই যে উত্তর থেকে, তখন এই ইউএনডিপির প্রজেক্টের কাজগুলো হয়েছে। যখন যারা আমার সাথে ওই সময় রাজনীতি করেছেন, এলাকাবাসী ছিল, তারা জানেন। এবং আমরা লালবাগবাসী আমি একটি অর্গানাইজেশন আমি 1993 সালে করি, যার মাধ্যমে দূর থেকে বক্সিবাজারগামী রাস্তা, সেটার দাবি আমি প্রথম করি। চকবাজারে আমি 3-4টা জনসভা করি এবং বরাবরই গ্যাসের বিল, পানির বিল, বিদ্যুতের বিল এগুলো কমানোর জন্যে আমি ওই লালবাগবাসী অর্গানাইজেশনের মাধ্যমে বহু সেমিনার, মিছিল, মিটিং আমি করেছি। তো আমার কৈশোর জীবন থেকে সেই 88-র বন্যা বা এর পরবর্তী পর্যায়ে যে বন্যা, মহামারী যাই হয়েছে, আমি কিন্তু আমার এলাকার মানুষের পাশে সবসময় ছিলাম। যেহেতু আমি আদি ঢাকাইয়া, আমার পূর্বপুরুষরা এই লালবাগেরই বাসিন্দা। তো কামরাঙ্গীর চর এবং ওই সময় আমার এলাকা হাজারীবাগও ছিল, হাজারীবাগ ছিল ওই সময়, এবং লালবাগ, চকবাজার, বংশাল এবং কোতোয়ালি, এই এলাকায় কিন্তু আমি চেষ্টা করেছি মানুষকে
বরাবরই সহায়তা করার জন্য, এবং সেই হিসাবে যারা আমাকে চেনেন তারা কিন্তু একজন ভালো মানুষ হিসাবেই আমাকে চেনেন। এবং আমার যে অবস্থান দেশে বিদেশে, আমি আন্তর্জাতিক বহু সেমিনারে অংশ নিয়েছি, এবং আন্তর্জাতিকভাবে যারা বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীতে আছে তাদের কাছে আমি একজন পরিচিত মুখ। তো আপনার এলাকায় আমি যেহেতু একবারও সংসদ সদস্য হতে পারিনি, আমার এলাকায় যারাই সংসদ সদস্য হয়েছে অতীতে, সে বেশ রাবুল আসনাদ, হারুনুর রশিদ, শিল্পপতি আনোয়ার হোসেন, মীর শওকত আলী সেক্টর কমান্ডার, হাজি সেলিম, নাসিরুদ্দিন পিন্টু, সবাই কিন্তু মোস্তফা জালাল মহিউদ্দিন, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, সবাই কিন্তু দেশ বরেণ্যের নেতা। আমি কিন্তু তাদের কাতারেরই একজন মানুষ। কারণ 91-এ আমি বিএনপি যখন করি তখন এই এলাকা থেকে আমি একমাত্র প্রার্থী ছিলাম। বেগম জিয়ার কথায় সেই দিন আমি দলের জন্যে আমি আমার নমিনেশন ত্যাগ করি, কিন্তু আমি যদি নির্বাচন করতে চাইতাম তাহলে দল বাধ্য হতো আমাকে নির্বাচন করতে দেওয়া। তখন সালাম তালুকদার, মির্জা বা সবাই আমাকে বলেছিল যে তুমি যদি নির্বাচন করতে চাও তাহলে নির্বাচন করতে পারবা, যদি তুমি শওকত আলীকে ছাড়ো তাহলে সেটা তোমার ব্যাপার। যেহেতু আমি দলের জন্য সেই সময় ত্যাগ করেছিলাম। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে আমি বিএনপি করতে পারিনি। আমাকে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ একটি চিঠির মাধ্যমে অনুরোধ করেন তার দল করার জন্য। আমি বাধ্য হই, আমি ওই সময় জাতীয় পার্টিতে অংশ নিই, এবং 1996 যে নির্বাচন, সেই নির্বাচনে ত্রিমুখী একটি লড়াই হয়, যেখানে আমি 20,000 ভোট, এবং যারা আওয়ামী লীগ পাশ করে 50-52 হাজার ভোটে, বিএনপি দ্বিতীয় হয় সেখানে এই 46-47 হাজার ভোটে। তো আমার ভোটটি অনেক বড় ফ্যাক্টর। তো আন্তর্জাতিকভাবে বা দেশি রাজনীতিতে আমার একটা বিশাল অবদান থাকার পরও, যেহেতু রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষ, এবং আমার এলাকায়ও যেহেতু এখানে আদি ঢাকাইয়া মানুষ কম, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক, তো এখানে জাতীয়তাবাদের যেটা বিভিন্ন গ্রামে হয়, আঞ্চলিকতার যে টান, সেই ভোট এখানে নাই। এখানে ভাসমান লোকদেরই ভোট। তো সেই প্রেক্ষাপটেই আমি আসলে বিজয় লাভ করতে পারিনি। কিন্তু এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে আমার ইজ্জত সব কিছু ঢাকার সাথে যারা অধিবাসী তাদের হাতে। কারণ আপনার এলাকার একজন এমপি যাতে আন্তর্জাতিক মানে হয়, সংসদে দাঁড়িয়ে সে যাতে আপনার এলাকার জন্য কথা বলতে পারে, এই ধরনের একজন স্মার্ট ভালো কথা বলার মানুষ আপনার দরকার, যার কাছে আধুনিক বাংলাদেশ গড়ার যার কাছে প্ল্যান প্রোগ্রাম আছে। আমি কিন্তু যদি আপনারা আমাকে এমপি বানান, সেটা কিন্তু দেশের স্বার্থে একটা বিশাল অবদান হবে আপনাদের। আমি শুধু এলাকার উন্নয়ন করব না, আমার সংসদে যে 300 এমপি থাকবে তাদের উপর আমি অনেক ভারী একজন এমপি হব। এই জন্যে হব কারণ আমি কথা বলতে পারি, আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সচরাচর কথা বলেছি। এই যে এখন দুঃসময়, যে বিরোধী দলের মতকে দমন করা হচ্ছে, পীড়ন করা হচ্ছে, এবং জাতীয় পার্টির অফিস কতবার আগুন জ্বালানো হয়েছে, কত মামলা মোকদ্দমা আমাদের উপর দেওয়া হচ্ছে, তারপর কিন্তু আমরা দমে যাইনি। আমরা কিন্তু সত্য কথা বলতেছি। এই যে আওয়ামী লীগ আজকে মাঠে নাই, আমরা কিন্তু আওয়ামী লীগের ভালো কাজের কথাও বলতেছি, যে আওয়ামী লীগের সময় মানুষের উপর অত্যাচার হয়েছে, বিরোধী দলের দমন পীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, কোর্টকে তাদের করায়ত্ত করা হয়েছে। আওয়ামী লীগের খারাপ অনেক কাজ আছে, কিন্তু ভালো কাজও তো আছে। এই যে এখন আমার শিশুকে, আমার সন্তানকে, শিশু সন্তানকে টিকা দেওয়া যায় না, টিকা নাই, কোনো হসপিটালের টিকা নাই, প্রাইভেট হসপিটালে কিনে খরিদ করে দিতে হয়। তো গ্রাম বাংলার আমার ঢাকার সাথে সাধারণ মানুষ কোথায় এই টিকা পাবে? তো এটা খরিদ করে দিতে হবে। কিন্তু দেখেন, শেখ হাসিনার শাসন ব্যবস্থার সময় টিকার অভাব কখনো নেই। এবং এই যে করোনার 3 বছর, একটা টিকার দাম 1000 টাকা, উনি আমাদেরকে 3টা-4টা করে টিকা করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেখানে ইউরোপের লোকজন ভ্যাকসিন পায়নি, সেখানে কিন্তু উনি এই কাজটা করেছেন। এই যে পদ্মা সেতু বলেন, এই যে সারা বাংলাদেশে হাইওয়ে রাস্তাগুলো বলেন, এই যে এয়ারপোর্ট বলেন, এই সারা বাংলাদেশে এই যে 1 তারিখে বই পেয়ে যাওয়া, আওয়ামী লীগের শেখ হাসিনা যে উন্নয়ন করেছে সেটা একটা শাহনামা লিখতে হবে। খালি বদনাম করলে হবে না। আপনার আজকে দেশে হাসিনার পরিবর্তন কেন হয়েছে? উন্নয়নের জন্য পরিবর্তন হয়নি, উনার পরিবর্তন হয়েছে উনার আত্ম অহংকার, বিরোধী দলের দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন, ব্যাপকভাবে দুর্নীতিতে দেশকে ধ্বংস করে দেওয়া। এই যে সালম গ্রুপ, সালমানের রহমানকে ক্লিন চিট দিয়ে দেওয়া, দেশের টাকা পয়সাকে লুটপাট করা। তো আজকে বাংলাদেশ কোথায় পরিবর্তন হলো? এক তো শেখ হাসিনা যে উন্নয়নের ধারা রেখে গিয়েছিল,
সেই উন্নয়ন তো ধারে কাছে বাংলাদেশ এখন নাই, উন্নয়নের কোনো চিহ্ন নাই। কিন্তু পাশাপাশি দেখেন শেখ হাসিনাকে যে কারণে পদত্যাগ করতে হয়েছে, যে কারণে তাকে চলে যেতে হয়েছে, সেই যে অত্যাচার অনাচার, বিরোধী দলের কণ্ঠকে রোধ করা, সব কিছুতে এখন আরো বেশি হচ্ছে, মব হচ্ছে। আমি জানি না যে আমি আজকে বাড়িতে নিরাপদে থাকতে পারবো কিনা। আমি সত্য কথা বলে আসার পর আমার বাড়িতে আমি নিরাপদে থাকতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে আমার উপর মব হতে পারে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলে যে এই ডাকসুর ভিপি বলে যে এই স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী, তার পদ এক করা দরকার। এখন এই পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোথাও ঘটেনি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকার বলতেছে জুলাই বিপ্লবদেরকে ছাড় দিতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা যে ৭১-এর স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেল, তারা কি মব করেছিল? তারা কি দেশের কাছ থেকে কোনো কিছু চেয়েছিল? আজকে ২৪-এ যারা অরিজিনাল জুলাই, অরিজিনাল যোদ্ধা, তারা তো সবাই পদত্যাগ করে চলে গেছে। যারা আছে সবাই আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে। তো তাদেরকে আজকে তারা আমাদের উপর অত্যাচার অনাচার নির্যাতন করেছে, মানুষকে হত্যা করা হচ্ছে, প্রতিদিন হত্যা হচ্ছে মানুষ। এটার কোনো মানে কোনো সুরাহা নাই। সেখানে বলা হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে ছাড় দিতে হবে। সিলেটে একজন ওপেন বলতেছে যে আমি থানা জ্বালিয়ে দিয়েছি, আমি একজন হিন্দু যে নাকি পুলিশ অফিসার তাকে আমি জ্বালিয়ে দিয়েছি, তারপর তাকে রাতে অ্যারেস্ট করে দিনে ছেড়ে দেয়। আমরা কোন বাংলাদেশে আছি? এই বাংলাদেশের পরিবর্তন দরকার। এই সরকার যতক্ষণ পর্যন্ত না যাবে, একটি গণতান্ত্রিক সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে, আমরা কিন্তু দেশে শান্তিতে থাকতে পারবো না। তো সেই প্রেক্ষাপটে আমার বিনীত অনুরোধ, আপনারা দল নয়, আপনারা প্রার্থী দেখেন। যেখানে যেখানে ভালো প্রার্থী, সেখানে সেখানে আপনারা সেই প্রার্থীকে ভোট দেন। এবং আমার ঢাকা ৭-এর ভোটারদেরকে আমি অনুরোধ করবো, আমি একজন পরিচিত মানুষ। আমার দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে আমি সকল সময় আপনাদের পাশে ছিলাম। কেউ আমাকে দেখেছেন, কেউ আমাকে দেখেননি, কিন্তু কন্টিনিউ এই করোনার সময় ৩ বছর আমি লাগাতার, যেটা আজকে আধুনিক যুগ, ইউটিউব, ফেসবুক, টিকটকের যে মিডিয়া, আপনারা আমার ফেসবুক টিকটক পেজে গেলেই দেখবেন যে ৩ বছর লাগাতার আমি মানুষের পাশে ছিলাম। যেখানে মানুষের পাশে দাঁড়ানো কঠিন ছিল, ছোঁয়াছাই রোগ, আমি সেগুলো তোয়াক্কা না করে লালবাগ, কামরাঙ্গীর চর, শহীদনগর, চকবাজার, বংশাল, কোতোয়ালি, এগুলো প্রত্যেকটা এলাকায় শুধু ঘুরিনি, বাংলাদেশের অনেক জায়গায় যে আমি মানুষকে সহায়তা করেছি। এবং যখন যখন বাংলাদেশের দুঃসময় এসেছে, এই যে গরমের সময় মানুষ অতিষ্ঠ হয়ে যায়, তখনও কিন্তু আমি পানির শরবত নিয়ে মানুষের পাশে দাঁড়াই। এই যে শীতকাল, এই শীতে আমি কম্বল বিতরণ করতে পারিনি যেহেতু নির্বাচনের বিধিতে নাই, কিন্তু প্রত্যেক শীতে আমি কম্বল বিতরণ করি। এবং এই যে ঈদ আসে, 2টি ঈদেই আমি কিন্তু মানুষকে ঈদ সামগ্রী উপহার দিই। আমি একটি বাড়ি নির্মাণ করে সেটি ট্রাস্টে দান করেছি মানব কল্যাণের জন্যে, মানুষের সহায়তার জন্যে। আমি কখনোই আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি জাতীয় নেতা হয়েছি, কিন্তু এলাকার লোকাল এমপি হতে পারিনি, যেহেতু আমি দল বদল করিনি। এবং জাতীয় পার্টির ভোট দিনে দিনে কমে গেছে। কিন্তু আজ যদি আপনারা আপনাদের এই গৌরবান্বিত সন্তানকে আপনারা সামনের দিকে এগিয়ে নিতে চান, দেশের মঙ্গল চান, এলাকার মঙ্গল চান, আমার মতো মানুষকে সংসদে পাঠান, তাহলে দেশের জন্য আমি অনেক কাজ করতে পারবো, এলাকার জন্য কাজ করতে পারবো, সত্যের পক্ষে কথা বলতে পারবো, অন্যায়ের বিরুদ্ধে আমি দাঁড়াতে পারবো। আমার কণ্ঠ কেউ রোধ করতে পারবে না। থ্যাঙ্কস। আপনি তো নির্বাচনী প্রক্রিয়ার কাজের বাহিরেও আপনার বিশাল একটা কর্মযজ্ঞ আমরা দেখেছি। যেহেতু এই এলাকায় আমি প্রায় 30 বছর থেকে আছি, আমার বাসা সিদ্দিক বাজার। তো আপনার এলাকা, আপনার কাজ সম্পর্কে আমার নিজস্ব একটা ধারণা আছে, কিন্তু সেটা আমি আপনার মাধ্যমেই নিয়ে গেলাম। এখন যে বিষয়টা একটু জানবো, যেহেতু একটা নির্বাচনী প্রক্রিয়ার সাথে আপনি আছেন, যুক্ত থাকবেন, এবং সেখানে যে বিষয়টা আমরা একটু জানবো যে আপনার এলাকায় এখন সমসাময়িক যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড দরকার, মানবিক কর্মকাণ্ড দরকার, বা অন্যান্য যে সমস্ত উন্নয়নমূলক কার্যক্রম দরকার, যেগুলোকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন, এবং মানুষকে আপনি এই উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষকে আপনি এগিয়ে নেওয়ার একটা চিন্তা ভাবনা করছেন, একটা ভীষণ আপনার আছে। আপনার সেই উন্নয়ন কর্মকাণ্ডের ভীষণটা সম্পর্কে এখন একটু বলবো। ওকে ওকে স্যার। আমার যে এলাকা
ঢাকা ৭ এখানে অনেক সমস্যা আছে। প্রথমত হলো যে আমাদের এখান থেকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, কেননা বিভিন্নভাবে মানুষকে চাঁদাবাজির শিকার হতে হয়। ট্রাকে মাল আসতেছে, চাঁদাবাজকে চাঁদা দিতে হবে। রাস্তায় ফুটপাত বসিয়ে, বাজার বসিয়ে চাঁদাবাজকে চাঁদা দিতে হবে। এটা ক্ষমতাসীন যারা তারাই করে। আপনি একটা বাড়ি বানাতে যাবেন, সেই জন্য চাঁদাবাজকে চাঁদা দিতে হবে। একটা জমি কিনছেন, সেই জন্য চাঁদাবাজকে চাঁদা দিতে হবে। আপনার বাড়ি, আপনার দোকানে ভালো বেচে কিনা হয়, সেই জন্য চাঁদাবাজকে চাঁদা দিতে হবে। এই সমস্যার থেকে এলাকার মানুষ মুক্তি পাবে। তার কারণ আমি আমার পুরো রাজনৈতিক জীবনে আমি সবসময় এগুলোর বিরুদ্ধে ছিলাম। আমার পুরো রাজনৈতিক জীবনে হচ্ছে সততার উপরে প্রতিষ্ঠিত। এবং এই এলাকায়, এই আমাদের ঢাকা ৭-এ এখনও বংশাল, নাজিরা বাজার, উর্দু রোডের বিভিন্ন সাইড, বিভিন্ন জায়গায়, কিল্লার মোড়, শহীদনগর, বহু জায়গায় বৃষ্টি হলে পানি জমে যায়। আমি মেয়রকে অনেকবার রিকোয়েস্ট করার পরও এই সুয়ারেজ লাইনের ব্যবস্থা গত 50 বছরে স্বাধীন হওয়ার পর থেকে এটা ঠিক হয়নি। এইটা যাতে দ্রুত ঠিক হয়, সেই পদক্ষেপ আমি অবশ্যই গ্রহণ করব। এখানে হসপিটাল আছে, একটি শিশু হসপিটাল আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণের ট্রিটমেন্ট হয় না। আমরা এখানে ভালো হসপিটালের ব্যবস্থা করব এবং শিশু হসপিটালেরও আমরা ব্যবস্থা করব। এখানে ভালো উন্নত মানের স্কুল নাই। আমি যদি সিটি কর্পোরেশনে, আমি যদি এই এলাকার মেয়র হই, তাহলে আমি নিজ উদ্যোগেই, এলাকার সংসদ সদস্য হই, তাহলে আমি নিজ উদ্যোগেই এই স্কুল করার, কলেজ করার সদস্য হই। তাহলে এই স্কুল, কলেজ, বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা, বৃত্তির ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো আমি নিজ উদ্যোগেই গ্রহণ করব। এবং এই এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, নিরাপদ থাকতে পারে, সেজন্য প্রত্যেকটি বাড়িতেই সিসি ক্যামেরার ব্যবস্থা করব। রাস্তায় সিসি ক্যামেরা থাকবে, যাতে কেউ কোনো ধরনের অকারেন্স করে এখান থেকে মুক্তি না পায়। এবং এখানে দেখেন গ্যাস থাকেই না। এই গ্যাস কিভাবে রাখা যায় সেই ব্যবস্থা আমি করবো। তখন এটা আসলে দেশীয় ব্যাপার, সরকারি ব্যাপার, উচ্চপদস্থ ব্যাপার। তারপরও যদি আমি লোকাল এমপি হই, তাহলে আমি একজন শক্তিশালী এমপি হব। সেই প্রেক্ষাপটে আমার যে বক্তব্য, আমার যে কথাবার্তা, সেটা অনেক স্ট্রং হবে। কারণ আপনার সংসদ সদস্য যদি কথাই বলতে না পারে, সংসদে দাঁড়িয়ে কথা বলতে না পারে, কোনো সাংবাদিক সম্মেলন করতে না পারে, প্রেস কনফারেন্স করতে না পারে, তাহলে আপনার এলাকার উন্নয়নের কথা বলবে কিভাবে? যদি আপনার সংসদে কথা বলতে পারে, তার ভয়ে যদি শক্ত থাকে, যেমন আমরা টকশো করি, নিয়মিত টকশো করি। নিয়মিত টকশো করার অর্থ কি? যে আমরা অনেক পারদর্শী এগুলো ব্যাপারে। 43 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, এই সব কিছু একটা বিশাল ব্যাপার। আপনারা আমার কথা বলতে দেখেছেন, বক্তব্য দেখেছেন, আমি কিভাবে কথা বলি, কিভাবে বক্তব্য দেই। তো স্মার্ট একজন সংসদ সদস্য আপনার প্রয়োজন। যারা ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে আপনি যাচাই বাছাই করবেন আপনারা, যে বাস্তবে কি কোন মানুষটি ভালো, কোন মানুষটি স্মার্ট, কোন মানুষটি কথা বলতে পারে, কোন মানুষটি সৎ। আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মানুষ সন্ত্রাস, চাঁদাবাদ, দখলবাজি, কেন আমি একজন বিত্তশালী মানুষ, তো এইগুলোর অভিযোগ কোনো মানুষের ক্ষতি করেছে আমার পুরো রাজনৈতিক জীবনে কেউ বলতে পারবে না। তো সেই প্রেক্ষাপটে আমার পক্ষে এলাকার উন্নয়ন ঘটানো এটা খুব দ্রুত সম্ভব। যেমন গ্যাসের সমস্যা, গ্যাস বিল কমানো দরকার, পানির বিল কমানো দরকার, বিদ্যুতের বিল কমানো দরকার। এগুলো কিন্তু ব্যাপারে কিন্তু আমি সোচ্চার হতে পারবো। তার কারণ সরকার ইচ্ছে করলেই এইগুলো বিল কমিয়ে আনতে পারে, শুধুমাত্র যদি দুর্নীতি বন্ধ করা যায়। তো যেহেতু আমি ঢাকা ৭-এর ক্যান্ডিডেট হলেও আমি সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকব, সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার থাকব, সরকারের যে কোনো অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকবো। এই যে আমাদের টিকা নাই, এখন কথা বলার কোনো মানুষ নাই। তো আপনার সংসদ সদস্য যদি ওই ধরনের ট্যালেন্ট থাকে, তাহলে কিন্তু আপনাদের উন্নয়ন এলাকায় সহজ হয়ে যাবে। এবং আমার সাথে কিন্তু যে কোনো মানুষ তারা সহজেই মিশতে পারে, সহজে আমার কাছে আসতে পারে, কারো পারমিশন লাগে না, কারো অনুমতি লাগে না। তো আমি যেহেতু দীর্ঘ 43 বছর আমার রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রাসরুট থেকে রাজনীতি করে আমি বড় হয়েছি। তো মানুষের কি কি সমস্যা, কি প্রবলেমে মানুষ ভুগতেছে, এই সব সমস্যাগুলো কিন্তু আমার জানা। এবং আমি কিন্তু এখানেই থাকি,
আমি কিন্তু এখান থেকে আমার গুলশান, বনানী, ধানমন্ডি যে কোনো জায়গায় বলেন আমার থাকার ক্ষমতা আছে, বা ওইগুলা অনেক জায়গায় আমার বাড়ি ঘরও আছে। তারপর আমি কিন্তু এলাকা ছেড়ে যাইনি, আমি এই এলাকাতেই বসবাস করি এবং মৃত্যুর আগ মুহূর্ত মতো আমি এখানেই থাকবো, এখানেই আমার মরণ হবে। এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যদি উন্নত একটি ঢাকা ৭ চান, যাতে এই এলাকার সমস্যার সমাধানের জন্য একজন আপনারা সংসদ সদস্য চান, তাহলে আমাকে আপনারা বিজয়ী করেন, আমাকে মূল্যায়ন করেন। তখন অনেকেরই ভোট দিয়েছেন, আমি কিন্তু গত প্রায় ৩৫ বছর আপনাদের কাছে ভোট চাইতেছি। হয়তো কখনো ২০,০০০ মানুষ আমাকে ভোট দিয়েছেন, কখনো ১৫,০০০ মানুষ আমাকে ভোট দিয়েছেন। এবার আপনারা সিদ্ধান্ত নেন যে আপনাদের এলাকার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা আমার আছে কিনা। তার কারণ আপনারা সিদ্ধান্ত নিতে হবে, এই দেশকে আপনাদের বাঁচাতে হবে। এই দেশকে বাঁচাতে হলে, মবমুক্ত দেশ করতে হলে, দুর্নীতিমুক্ত দেশ করতে হলে, সন্ত্রাসমুক্ত দেশ করতে হলে আমার মতো একজন সাহসী মানুষের প্রয়োজন। আমি এমপি না হলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি যদি এমপি না হই তাহলে এই দেশের আপনাদের অনেক কিছু আসবে যাবে, আপনারা ফসতাবেন। কিন্তু আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেন দেশের জন্য কাজ করার। আপনারা একজন দেশপ্রেমিক মানুষকে এমপি বানান, যাতে আপনার সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ নিরাপদ হয়, সুন্দর হয়, শান্তিময় একটি দেশ হয়, উন্নত একটি বাংলাদেশ, উন্নত একটি আপনার এলাকা হয়, সেই ধরনের ব্যবস্থা যাতে হয়, সেই জন্য আমাকে সমর্থন করে। এই ঢাকা ৭-এর আদি অধিবাসী, কিন্তু এই আদি অধিবাসীদের কিন্তু ভোট খুবই সামান্য। ঢাকাইয়া বলতে যেটা বোঝায়, সেই ঢাকাইয়া ভোট কিন্তু খুব কম, এবং এই ঢাকাইয়াদের মধ্যেও বিভিন্ন মানুষ বিভিন্ন দলে বিভক্ত। আমার জন্ম যদি কোনো গ্রামে হতো, কোনো ডিস্ট্রিক্ট হতো, ফরিদপুর বা রংপুর বা চিটাগং বা রাজশাহী, কোনো ডিস্ট্রিক্ট হলে হয়তো পুরো ডিস্ট্রিক্টে আমার জন্য ঐক্যবদ্ধ হতো। কারণ গত ৪৩ বছর আমার রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক জীবন দেশের আনাচে কানাচে ছড়িয়ে সারা পৃথিবীতে আমি একজন পরিচিত মানুষ হয়েছি। কিন্তু যেহেতু ঢাকা ৭-এর বেশিরভাগ অধিবাসী বিভিন্ন এলাকা থেকে এসেছে, এই জন্য এখানে আঞ্চলিকতার টান কম। আমি অনুরোধ করব, যারা যে এলাকারই থাকেন, হতে পারে ফরিদপুর, হতে পারে চিটাগং, হতে পারে নোয়াখালী, হতে পারে বিক্রমপুর, হতে পারে বরিশাল, যে যে ডিস্ট্রিক্টেরই আছেন আপনারা, সিলেটের হতে পারেন, সবাই ঐক্যবদ্ধ হন। আমি কিন্তু আপনাদের এমন একজন প্রার্থী যে আপনার এলাকার এমপিকে পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ চিনে না, খুব কম। যেখানেই যাবেন সেখানে কিন্তু আপনি আপনার এমপির পরিচয় দিতে পারবেন। এখানে বাংলাদেশে বহু মন্ত্রী আছে, বহু হাজার হাজার এমপি আছে, কয়জনকে কে চিনে? কিন্তু হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন এই নামটি কিন্তু সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের কাছে দেশে পরিচয় পেয়েছে। তো সেখান থেকে যদি আপনি আপনার এলাকার এমপির পরিচয়, আপনি আমেরিকায় যান, সৌদি আরব যান, যেখানে আবার কোনোখানে বিপদেও যদি পড়েন, অন্তপক্ষে সেখানে যদি আপনারা এমপির পরিচয় দেন, এবং আমি আপনার যত রাতে আমাকে ফোন দেন, আপনারা ট্রাই করে দেখবেন, যত রাতেই ফোন দেন, যে কোনো মুহূর্তে ফোন দেন, আমি ফোন ধরি। যদি আমি ফোনের বাইরে থাকি, আমি যখনই ফোনের কাছে আসি আমি ফোন চেক করি কারা কারা কল দিয়েছে, সেই কলগুলো কিন্তু আমি ব্যাক কল করি। আমার নাম্বার হচ্ছে 01711528583। আপনারা চেক করে দেখবেন, যে কোনো মুহূর্তে আপনারা ফোন দেবেন। আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। এখন রাতের বেলা কিন্তু মানুষ বিপদে পড়েই ফোন দেয়, এই জন্য আমি রাতেও ফোন বন্ধ করি না। তো এটা হচ্ছে আমার একটি চরিত্র, যে আমি মানুষের কল্যাণের জন্য, বিপদের জন্যে আমি পাশে থাকি। আমার ফোনটিও খোলা থাকে, যে কোন মানুষ কখন ফোনে করলো আমাকে বিপদে পড়ে। তো এইরকম উপকার দেশে বিদেশে আমি বহু মানুষকে করেছি। আমাকে অনেকে ফোন দিয়েছে, আমি বলেছি তাদেরকে যে ঠিক আছে, সেখানে গিয়ে তুমি বাংলা ভাষাভাষী মানুষ তাদের কাউকে দাও, বা আমার পরিচয় দাও, আমার সাথে কথা বলে দাও, আমি তোমার হেল্প করবো। বা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বহু মানুষ আমার দ্বারা উপকৃত হয়েছে। তো আপনার এলাকার এমপিকে সবাই চিনুক, সবাই জানুক, ওই ধরনের একজন মানুষ আপনার এলাকার এমপি হলে সেটা কি আপনার গর্বের না? সেটা কি আপনার অহংকারের না? এই জন্যে আমার এলাকাবাসীকে, এই ঢাকা ৭-এর সকল মানুষকে, সকল অধিবাসীকে আমি অনুরোধ করব, আপনারা আমার মতো একজন মানুষকে এমপি বানান, যাতে দেশের মঙ্গল, এলাকার মঙ্গল হয়। ইতিমধ্যে আমি আমার পরিচয় আপনাদেরকে বলেছি, যে আমি
মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশি পাসপোর্টে 193টি দেশ ভ্রমণ করা পৃথিবীতে একমাত্র মানুষ আমি। আমি আমার কৈশোরে একজন প্রথম বিভাগের ফুটবল খেলোয়াড় ছিলাম। সামাজিক বহু কাজকর্ম আমি করেছি। আমি ব্যবসা করি এবং এই ব্যবসায়ী যে বংশালে যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমি একেবারে এই প্রতিষ্ঠান জন্মলগ্নের পর থেকেই এখানে আমি ছিলাম এবং প্রায় 15 থেকে 20 বছর এই অর্গানাইজেশনের আমি প্রেসিডেন্ট ছিলাম। আমি স্বেচ্ছায় নতুন নেতৃত্ব তৈরির জন্যে গত 3 বছর আগে পদত্যাগ করি। এর পরবর্তী পর্যায়ে এই বংশাল রেক্সিন প্লাস্টিক সমিতি থেকে আমাকে প্রতিনিয়তই সেই পদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু আমি সেখানে আর ফিরে যাইনি। আমি আমনিগুলা শাহী মসজিদের আমি সভাপতি দীর্ঘদিন যাবৎ, এবং এই মসজিদের যে উন্নয়ন এলাকাবাসী আপনারা দেখেছেন, যে জগৎ বিখ্যাত একটি মিনার এবং গম্বুজ যা বাংলাদেশের কোথাও নাই, এটা টার্কি স্টাইলে করা হয়েছে। সেটা আল্লাহর অশেষ মেহরবানি আমার মাধ্যমে হয়েছে। তো এই ধরনের অনেক অর্গানাইজেশনের সাথে আমি জড়িত। যেহেতু আমি একজন কর্মঠ মানুষ, মানুষের কাজ করতে আমি ভালোবাসি। নাসিউব নামে একটি অর্গানাইজেশনের আমি উপদেষ্টা। সেটা বাংলাদেশের যে আবহাওয়া সেটার উপরে কাজ করা হয়, গ্রিন পৃথিবীর জন্য কাজ করা হয়। আমি নাসিউবেরও প্রধান উপদেষ্টা, শিশু অর্গানাইজেশন একটি, এবং দেশে বিদেশে আমি বহু সেমিনারে আমি বক্তব্য রেখেছি এবং জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা হিসাবেও বিভিন্ন সময় আমি বিদেশি ডেলিগেট যারা আসে তাদের সাথে কথা বলি, সেই মিটিংগুলোতে আমি উপস্থিত থাকি। সেই প্রেক্ষাপটে যেহেতু আমি দেশের বৃহৎ রাজনৈতিক দল জাতীয় পার্টির শীর্ষ নেতাদের 2-3 জনের মধ্যে আমি একজন, সেই প্রেক্ষাপটে আমি আমার এলাকাবাসীকে অনুরোধ করব, আমার সম্মান এবার আপনারা রাখবেন, আমাকে বিপুল ভোটে আপনারা বিজয় লাভ করাবেন। আপনারা দল দেখবেন না, আপনারা ব্যক্তি দেখেন, যে ব্যক্তির মাধ্যমে আপনার এলাকা উপকৃত হবে, দেশ উপকৃত হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ।